রেডি হতে শিরা। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ভারতপন্থী 33 সন্ত্রাসী। হোয়াইট হাউসের শান্তি চুক্তি, আজারবাইজান ও আর্মেনিয়ার কোকেশাসে অবসান, রাশিয়ার 100 বছরের আধিপত্যের। 50% শুল্কে ভারতে কয়েকটি খাতেই বেকার হতে চলেছে 7 কোটি মানুষ। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতা সেখানে আলোচনা করবেন ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের বিষয়ে ঘোষণা দেন। সিএনএনের খবরে বলা হয়েছে, আলোচনায় রাশিয়ার ডনবাস এবং ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার প্রস্তাব করবেন। এ বিষয়ে গত বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে একটি পরিকল্পনা তুলে দেওয়া হয়েছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। স্টিভ উইটকফ গত বুধবার মস্কোয় বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। আলাস্কায় যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের মাধ্যমে 10 বছরের মধ্যে মিলিত হতে যাচ্ছেন উভয় দেশের প্রেসিডেন্ট। পুতিনের সাথে বৈঠক বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন নেতাদের। ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে অবরোধ এড়ানোর জন্য এটা হতে পারে পুতিনের একটি কৌশল। স্কটল্যান্ড সফরের সময় ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়ে বলেছিলেন 8 আগস্টের মধ্যে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের শুল্ক বোমায় যখন ক্ষতবিক্ষত হতে চলেছে ভারতের অর্থনীতি, তখন শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এ বিষয়ে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, বন্ধু পুতিনের সাথে আমার খুব ভালো আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক সহ সার্বিক সম্পর্ক জোরদার করা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আমাকে ইউক্রেন যুদ্ধ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন, এজন্য তাকে ধন্যবাদ। ভারতের বিশ্লেষকরা মোদী পুতিনের এই সময় টেলিফোন আলাপের সমালোচনা করে বলেছেন, এই ঘটনা হোয়াইট হাউসকে ভারতের বিরুদ্ধে আরো খেপিয়ে তোলার একটি ভ্রান্ত চেষ্টা। মোদীর এই টেলিফোন বলে দিচ্ছে তারা যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর কোনো চেষ্টা করছেন না, বরং ট্রাম্পকে আরো বিগড়ানোর চেষ্টা করছেন। নয়াদিল্লি ওয়াশিংটনের বিরুদ্ধে যেন চীনের ন্যায় যুদ্ধে নেমেছেন। কিন্তু চীনের পক্ষে যেটা করা সম্ভব, ভারতের পক্ষে তা সম্ভব নয়। রাশিয়া থেকে জ্বালানি তেল এবং অস্ত্র কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে 50% শুল্ক আরোপ করেছেন। কিন্তু মোদী শুক্রবার পুতিনের সাথে আলোচনা করলেন প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা নিয়ে। এই যেন ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। বিশ্লেষকদের মতে মোদী এখনো সস্তা ভোটের রাজনীতিতে লিপ্ত, আর এর মাধ্যমে তিনি ধ্বংস করতে চলেছেন ভারতের অর্থনীতি। সস্তা ভোটের রাজনীতি করতে গিয়ে মোদী শেষ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রনীতি এখন দেউলিয়ার চূড়ান্ত স্তরে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের সাংবাদিক সুব্রত বসু বলেছেন, 50% শুল্ক আরোপের পর ডোনাল্ড ট্রাম্প মস্করা করে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবার ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সান্ত্বনা দিক। বলুন, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ঠাট্টা করা যায়? কিন্তু সেটাই হচ্ছে এবং ভারতবাসীকে দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে বিদেশ মন্ত্রকের এই ব্যর্থতা। সাংবাদিক সুব্রত বসু বলেছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত আমেরিকান প্রভাব অগ্রাহ্য করে টিকেছিলেন। কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী মোদী আমেরিকার পাগলা জগায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন, কিন্তু তারপরও তিনি রক্ষা পেলেন না তার রসানল থেকে। সুব্রত বসু বলেন, 25% শুল্ক আরোপের পরপরই কয়েকটি সেক্টরে গেল রব উঠেছিল। এবার আরো 25% শুল্ক আরোপের ফলে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে যাচ্ছে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক সেক্টর। বিভিন্ন সেক্টরে অন্তত 7 কোটি মানুষ বেকার হতে চলেছেন। সুব্রত বসু বলেন, ভারতের গদি মিডিয়া এখনো প্রকৃত সত্য আড়াল করে মানুষকে উল্টো তথ্য দিয়ে বিভ্রান্ত করার কাজে লিপ্ত রয়েছেন। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ট্রাম্পের হাতে পুতুল, আর এটা হয়েছে আদানি গ্রুপের গৌতম আদানির মামলার কারণে। মোদীর শুক্রবারের ফোন আলাপ বিষয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম লিখেছে, 25-এর উপর আরো 25 শুল্ক ভারতকে রাশিয়ার আরো কাছাকাছি নিয়ে আসলো, কিন্তু এজন্য ভারতকে আরো চরম মূল্য দিতে হতে পারে। ভারতের আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চাইছিল ভারত আরো বেশি করে রাশিয়া থেকে তেল কিনুক। 2024 সালে ভারতে নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত এরিফ গার্সেটি মন্তব্য করেন, ভারতের উচিত রাশিয়া থেকে আরো জ্বালানি তেল কেনা। গার্সেটির সেই মন্তব্য স্মরণ করে
ভারতের অনেক বিশ্লেষক বলেছেন ভারতকে ভালো করে শায়েস্তা করার জন্যই হয়তো ওয়াশিংটন নয়াদিল্লিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছিলেন এভাবে তেল কেনার জন্য। শুক্রবার হোয়াইট হাউসে শান্তি চুক্তি করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। চিরশত্রু দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এবং মধ্যস্থতায় এই শান্তি চুক্তি করলেন। আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনায়ান সম্মত হন উভয় দেশের কয়েক দশক ধরে চলা যুদ্ধ বন্ধে। শুক্রবার হোয়াইট হাউসে দুই দেশের শান্তি চুক্তির মাধ্যমে এই অঞ্চলে অবসান ঘটল রাশিয়ার আধিপত্য এবং প্রভাব বৃদ্ধি ঘটবে যুক্তরাষ্ট্রের। আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে উভয় দেশ স্বাধীনতা লাভ করে, কিন্তু স্বাধীনতার পর থেকে উভয় দেশ তীব্র যুদ্ধে লিপ্ত হয় অমীমাংসিত কিছু ভূখণ্ড নিয়ে। নগর্ণ কারাবাখ ছিল আজারবাইজানের অংশ এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু স্বাধীনতার পর শক্তির জোরে আর্মেনিয়া দখলে নেয় নগর্ণ কারাবাখ এবং সেখানে গণহত্যা পরিচালনা করে আজারবাইজানের মানুষের উপর। নগর্ণ কারাবাখকে দখলে রাখার বিষয়ে রাশিয়া সরাসরি অস্ত্রসহ যাবতীয় সহায়তা দেয় তখন আর্মেনিয়াকে। আজারবাইজান বারবার চেষ্টা করে আর্মেনিয়ার দখল থেকে নগর্ণ কারাবাখ উদ্ধারের, কিন্তু প্রতিবার আর্মেনিয়ার পক্ষ নেয় রাশিয়া সহ পশ্চিমা বিশ্ব। ফলে প্রতিবার ব্যর্থ হয় আজারবাইজান। সর্বশেষ 2020 সালে তুরস্কের সহায়তায় আজারবাইজান চূড়ান্ত যুদ্ধ শুরু করে নগর্ণ কারাবাখ উদ্ধারের জন্য। এই যুদ্ধে আর্মেনিয়া শোচনীয়ভাবে বিধ্বস্ত হয় আজারবাইজানের কাছে। 2020 সালের যুদ্ধে রাশিয়া আর আর্মেনিয়ার পক্ষ নেয়নি, ফলে আর্মেনিয়া মুখ ফিরিয়ে নেয় রাশিয়ার কাছ থেকে। আর্মেনিয়া চেষ্টা করে এখানে যুক্তরাষ্ট্রকে ডেকে আনার। যুক্তরাষ্ট্র আগে থেকেই চাইছিল এখান থেকে রাশিয়াকে তাড়িয়ে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে। অবশেষে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপর্যস্ত হবার সুযোগে ককেশাস অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ নিল ওয়াশিংটন। এর মাধ্যমে 100 বছরের বেশি সময় ধরে রাশিয়ার প্রভাবে থাকা দেশ দুটিতে এখন অনুপ্রবেশ ঘটল ওয়াশিংটনে। ট্রাম্প জানান তিনি আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় দেশের সাথে জ্বালানি এবং প্রযুক্তি ব্যবসা বিস্তারের জন্য চুক্তি করেছেন। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন দুই দেশ চিরতরে নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। 35 বছর ধরে তারা যুদ্ধ করেছে এবং এখন তারা বন্ধু হতে চলেছে। চুক্তিতে উভয় দেশ নিজেদের মধ্যে বেশ কয়েকটি পরিবহন রুট চালু করবে। চুক্তির জন্য আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় দেশের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং চুক্তিতে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 33 জন সন্ত্রাসী। তারা ভারতপন্থী ফিতনা আল খারিজি জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR। 7 এবং 8 আগস্ট রাতের অভিযানে এইসব সন্ত্রাসী নিহত হয়েছে। আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা, তবে তার আগেই তাদের জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো বলে জানায় ISPR। পাকিস্তান আর্মি অভিযোগ করেছে ফিতনা আল খারিজি ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ পাচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য। আজ ভারত তৈয়ার। Big problem, I must say. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ককে ঘিরে নতুন উত্তেজনার মুখে পড়েছে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কভি ভি সমঝোতা नहीं करेगा। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় বিষয়টি সম্পর্কে অবগত 3 ভারতীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের মতে শুল্ক আরোপের পর ভারতের অসন্তোষের এটি প্রথম বড় ইঙ্গিত। কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। And all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. দুই সূত্রের বরাতে রয়টার্স জানায় ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ওয়াশিংটনে পাঠিয়ে ক্রয় পরিকল্পনার ঘোষণা দিতে চেয়েছিল। সফরে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নৌবাহিনীর জন্য 6টি বোয়িং P-8I রেকনেসান্স বিমান এবং সংশ্লিষ্ট সাপোর্ট সিস্টেম কেনার চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল, তবে হঠাৎ করে সেই সফর বাতিল করা হয়েছে। আজ ভারত তৈয়ার। উল্লেখ্য, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। তার অভিযোগ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে অর্থায়ন করছে ভারত। এই নতুন শুল্কের ফলে ভারতীয় রপ্তানির উপর মোট কর হার বেড়ে দাঁড়ায় 50%, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ। It doesn't really affect us, except we don't like to see two things. এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে
কোনো মন্তব্য করেনি। তবে নয়াদিল্লির অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করছে। ভারত বলছে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, অথচ একই কারণে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। पारंपरिक ज्ञान का खजाना है, एक होलिस्टिक नॉलेज बेस तैयार किया जा सकता है। অন্যদিকে ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अब फाइनल हो चुका है। দুই দেশের এই নতুন উত্তেজনা শুধু প্রতিরক্ষা চুক্তিতেই প্রভাব ফেলছে না, বরং সাম্প্রতিক বছরগুলোতে যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল সেটিও বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। কার্যকর হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক। এর মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যে এক নতুন উত্তেজনার সূচনা হলো, যা আমেরিকান ব্যবসা ও ভোক্তাদের উপর নতুন খরচের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে একই সঙ্গে সরকারের আয় বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। We gave it in the form of nothing, so I want them to give us something. হোয়াইট হাউস বলছে এই শুল্কের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ সম্ভব হবে, যেটি ব্যবহার করা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি সামলাতে। সদ্য কার্যকর হওয়া কর সংস্কার আইন আগামী 10 বছরে দেশটির ঋণ $3.4 ট্রিলিয়ন বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। I believe that because we got elected, that war will come to an end. বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বৃহস্পতিবার ফক্স বিজনেসে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন আমদানি শুল্ক থেকে প্রতি মাসে অন্তত $50 বিলিয়ন আয়ের প্রত্যাশা করছে ট্রাম্প প্রশাসন। We get nothing, so we're getting our money back. We're going to get our money back because it's not. গত মাসে বিদ্যমান শুল্ক থেকে যুক্তরাষ্ট্র সরকার আয় করেছে $30 বিলিয়ন, আর সামনে ফার্মাসিউটিক্যাল ও সেমিকন্ডাক্টর খাতে নতুন শুল্ক কার্যকর হলে তা থেকে মোট আয় $1 ট্রিলিয়ন গড়াতে পারে। It's really not okay with him. Therefore, you may have to fight, and maybe it'll end, and maybe it'll end very quickly. এই বিপুল অর্থ কোথা থেকে আসছে? যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে জুন মাস পর্যন্ত সংগৃহীত মোট শুল্ক আয়ের পরিমাণ $81.5 বিলিয়ন। এই অর্থ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সংগ্রহ করা হয়, তবে সেটির বোঝা অনেক সময়ই গিয়ে পড়ে সাধারণ ভোক্তার ঘাড়ে। শুল্ক বাবদ সংগৃহীত অর্থ আমেরিকার জেনারেল ফান্ডে চলে যায়, যেখান থেকে কংগ্রেস যেভাবে চায় সেভাবে তা ব্যয় করা হয়। প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসনের ভাষ্য, এই অর্থ দেশের $1.3 ট্রিলিয়ন বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যবহার করা হবে। You're working on plenty of things that shouldn't be worked on because none of this stuff should have happened. এমনকি ট্রাম্প এক ধাপ এগিয়ে এই শুল্ক আয়ের অর্থ দিয়ে আমেরিকানদের জন্য রিবেট চেক চালুর প্রস্তাবও দিয়েছেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নতুন নয়। অতীতে 1930 সালে স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্টের মাধ্যমে অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বিশাল শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু এর ফল উল্টো হয়েছিল। অন্য দেশগুলোর পাল্টা শুল্কে বিশ্ব বাণিজ্য হুমকির মুখে পড়ে। পরবর্তীতে 1932 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট ক্ষমতায় এসে শুল্ক কমানোর ঘোষণা দেন। কংগ্রেস 1934 সালে প্রেসিডেন্টকে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় আরও ক্ষমতা দেয়। এখন প্রশ্ন হলো, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? ট্রাম্পের এই শুল্ক থেকে যে রাজস্ব উঠছে তা কি সত্যি আমেরিকান অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে, নাকি দীর্ঘমেয়াদে এর বোঝা বইতে হবে সাধারণ জনগণকেই? বিশ্লেষণ পরিষ্কার, অর্থনৈতিক লাভের স্বপ্ন দেখিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য কতটা হবে তা এখন সময়ই বলে দেবে। India, very, very tough. इसके इतिहास के लिए, मेरे देश के मछुआरों के लिए ভারতের পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর অবশেষে নীরবতা ভাঙলেন নরেন্দ্র মোদী। আর মুখ খুলে যে হুমকি তিনি যুক্তরাষ্ট্রকে দিলেন তাতে অনেকেই হতবাক হয়েছেন। মোদী ঘোষণা দিয়েছেন কোনো ধরনের আপোষ করবে না ভারত, আরো বড় বিপদ আসলেও না। अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। এদিকে মোদীর এমন হুমকির পর অনেকেই ধারণা করছেন ট্রাম্প হয়তো ভারতের বিষয়ে আরো কঠোর সিদ্ধান্ত নেবেন, এমনকি ভারতের শুল্ক 100% হতে পারে এমন মন্তব্য ভাসছে সমাজ পাতায়। Perhaps
Worst of all are the non-monetary যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার একদিন পর এই কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের উদ্দেশ্যে সরাসরি বলেছেন ভারত কোনো আপোষ করবে না, তাতে যদি তার আরও বিপদ হয় তাহলেও কোনো ধরনের আপোষে যাবেন না তিনি। ভারতের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় কথা বলেন মোদী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোষ করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত, ভারত প্রস্তুত। हम लगातार काम कर रहे हैं। এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো 50%। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে এই আদেশ জারির 21 দিন পর থেকে এটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইউক্রেনের রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না। এরই মধ্যে গত 31 জুলাই 90টিরও বেশি দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তখন ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপণ্য রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য। ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতি ভারতের এই খাতের উপর বড় চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় করা হয়। সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপ করায় গভীর হতাশা প্রকাশ করে ভারতের মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত। মার্কিন কড়া শুল্ক ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পকে এবার কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষা করতে হলে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতেও তিনি প্রস্তুত। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও সেই আলোচনার মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার। যুক্তরাষ্ট্র চাইছে ভারত তাদের কৃষিপণ্য ও দুগ্ধজাত দ্রব্যের জন্য বাজার পুরোপুরি খুলে দিক, কিন্তু নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তাড়াহুড়োয় একতরফা কোনো চুক্তিতে যেতে রাজি নয়। প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা কখনোই কৃষক, পশুপালক বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করব না। আমি জানি এর জন্য হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে হতে পারে, কিন্তু আমি প্রস্তুত। মোদীর কণ্ঠে এখন রয়েছে আত্মবিশ্বাস। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি যে কোনো চাপ মোকাবিলার জন্য প্রস্তুত বলেই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মহলকে। তার এই বার্তা যেন শুধু ট্রাম্পকেই নয়, গোটা দুনিয়াকে জানিয়ে দিল ভারতের কৃষির প্রশ্নে কোনো রকম ছাড় দেয়া হবে না। मेरे देश के किसानों के लिए এই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই ভারতের, বরং ট্রাম্প প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে মোদীর এই বেফাঁস না হওয়া বার্তা এক অর্থে দিল্লির কূটনৈতিক কণ্ঠেও শক্তির প্রতিধ্বনি। এখন দেখার বিষয় এই বাণিজ্য উত্তেজনা কোন দিকে মোড় নেয়, আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি আদৌ নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে কিনা সেটিও সময়ই বলবে। off. It's so sad to say. It's so pathetic. 39%. গাজায় দীর্ঘ 2 বছর ধরে চলমান যুদ্ধে হামাসের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব মারাত্মক চাপের মুখে পড়েছে। এসবের মাঝেও কর্মচারীদের নিয়মিত বেতন দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি। স্বল্প বেতন, জীবনের ঝুঁকি নিয়েও স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে হামাস। ধ্বংসস্তূপ, আর্থিক ক্ষতি আর ইসরায়েলি অবরোধের মধ্যেও এক গোপন নগদ অর্থভিত্তিক পদ্ধতিতে সরকারি কর্মকর্তাদের বেতন দিচ্ছে সংগঠনটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হামাসের গোপন এই ব্যবস্থার আওতায় প্রায় 30,000 সরকারি কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে, যার মোট পরিমাণ $70 লাখ। তবে এটি পূর্ণ বেতনের একটি ক্ষুদ্র অংশ। যুদ্ধ শুরুর পর থেকে কর্মীরা প্রতি 10 সপ্তাহে সর্বোচ্চ 20% কিছু বেশি বেতন পাচ্ছেন।
বিবিসির ওই প্রতিবেদনে 3 সরকারি কর্মচারীর বরাতে বলা হয়, সম্প্রতি তারা প্রায় $300 করে পেয়েছেন, কিন্তু ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্য সংকটে এই সামান্য বেতন কার্যত অপ্রতুল। গাজায় এখন 1 কেজি আটার দাম $80, যা ইতিহাসের সর্বোচ্চ। অনেকেই বলছেন, ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে এ অর্থে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। গাজায় ব্যাংকিং ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় বেতন তুলতেও ঝুঁকি রয়েছে। ইসরায়েলি বাহিনী নিয়মিত হামাসের বেতন বিতরণকারীদের টার্গেট করছে। বেতন বিতরণের জন্য কর্মীদের মোবাইলে এনক্রিপ্টেড বার্তা পাঠানো হয়। বার্তায় নির্দিষ্ট সময় ও স্থানে গিয়ে বন্ধুর সঙ্গে চা খাওয়ার আহ্বান থাকে। সেখানে পৌঁছলে একজন পুরুষ বা নারী নীরবে একটি সিল করা খাম দিয়ে চলে যান। হামাসের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মী জানান, প্রতিবার বেতন তুলতে গেলে তিনি স্ত্রী সন্তানকে বিদায় জানান, কারণ হয়তো আর ফিরতে পারবেন না তিনি। একবার তিনি গাজার একটি ব্যস্ত বাজারে বেতন তুলতে গিয়ে ইসরায়েলি হামলা থেকে প্রাণে বেঁচেছিলেন। অন্যদিকে হামাস পরিচালিত সরকারের এক শিক্ষক জানিয়েছেন, তিনি ছেঁড়া ও পুরনো নোটে 1000 শেকেল পেয়েছেন, যার মধ্যে মাত্র 200 শেকল ব্যবহারযোগ্য ছিল। ইসরায়েলি সেনারা দাবি করেছে, এবছরের মার্চে খান ইউনিসের নাসের হাসপাতালের হামলায় হামাসের আর্থিক বিভাগের প্রধান ইসমাইল বারহুমকে হত্যা করা হয়েছে। অভিযোগ ছিল, তিনি সংগঠনের সামরিক শাখায় তহবিল সরবরাহ করছিলেন। তবে হামাসের অর্থের উৎস এখনও পুরোপুরি স্পষ্ট নয়। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, 2023 সালের 7 অক্টোবরের হামলার আগে সংগঠনটি গোপন সুড়ঙ্গে $70 কোটি নগদ ও শত শত মিলিয়ন শেকেল মজুত করেছিল। এ অর্থ তদারক করতেন নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাই মোহাম্মদ। পরে তারা ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। যুদ্ধের আগে কর ও পণ্য আমদানির মাধ্যমে রাজস্ব আদায় এবং কাতারের $মিলিয়ন সহায়তাও ছিল হামাসের আয়ের উৎস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের জন্য আলাদা অর্থায়ন রয়েছে, যা মূলত ইরান থেকে আসে। পাশাপাশি মিশরের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডও তাদের বাজেটের 10% হামাসকে দেয় বলে দাবি করা হয়েছে। যুদ্ধের মধ্যেও ব্যবসায়ীদের ওপর কর বৃদ্ধি এবং সিগারেটের মজুদ শতগুণ দামে বিক্রি করে রাজস্ব জোগাড় করছে সংগঠনটি। আগে 20টি সিগারেটের প্যাকেটের দাম ছিল $5, এখন তা $170 বেশি। নগদ অর্থ প্রদানের পাশাপাশি স্থানীয় জরুরি কমিটির মাধ্যমে খাদ্য সামগ্রীও বিতরণ করেছে হামাস। ক্রমবর্ধমান ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যের মধ্যেও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য নামমাত্র বেতনেও জীবনের ঝুঁকি নিয়ে লড়ে যাচ্ছেন হামাসের কর্মীরা। আলোচনায় ফিরছে না ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় বসবে না তেহরান, এমনই কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, যুদ্ধ দিয়ে যা পায়নি আলোচনার টেবিলেও তা পাবে না যুক্তরাষ্ট্র। این حملات هست و باید مسئولیت خودش رو بپذیره. এই ঘোষণার মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের কঠোর অবস্থান সংকটকে আরো গভীর করে তুলেছে। هم در مقابل حامیان رژیم ایستادیم. আরাকচি জানান, যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছুবার বার্তা এলেও এখনো পর্যন্ত আলোচনায় বসার মতো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। আলোচনা হবে কিনা তা নির্ধারিত হবে শুধুই জাতীয় স্বার্থ অনুযায়ী, বলেছেন তিনি। پیام آمریکا رو دریافت کردیم ظرف 2 روز گذشته. তেহরান জানিয়েছে, আলোচনায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে দিতে হবে গ্যারান্টি, দিতে হবে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় যেসব ক্ষতি হয়েছে সেসবের জন্য। آمریکایی‌ها به معنای واقعی کلمه حمایت میکنن. حالا در عالم سیاست حرفایی زده میشه، چیزایی گفته میشه. এদিকে ইউরোপীয় 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইতোমধ্যে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, আলোচনায় ফিরে না এলে 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার আরোপ করা হবে। Il y a des cailloux sur ce chemin depuis le mois de décembre qui ont été posés. তবে এর জবাবে ইরান আরো কঠোর হয়েছে। নতুন করে জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখন থেকে তেহরানের পারমাণবিক স্থাপনায় বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে
পারবে না। এই অনুমতির ক্ষমতা এখন দেওয়া হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হাতে, যা মূলত সামরিক ও ধর্মীয় নেতৃত্বের অধীনে। আরাকচি আরো বলেন, IAEA গত কয়েক মাসে যে রিপোর্ট দিয়েছে তাতে বোর্ড অব গভর্নেন্সে যে প্রস্তাব পাশ হয়েছে সেটি আমাদের বিরুদ্ধে ছিল। এই যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিয়েছে। به اهداف نظامی و اقتصادی در তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দেশ ছাড়ে, ফলে সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। و از بین میبرم که البته اعتراف کرد که نمیتوانه এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা নেই, তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মাধ্যমে পেছনের দরজা দিয়ে কিছু বার্তা বিনিময় চলছে বলে জানা গেছে। ما شب اول فقط اهداف نظامی رو در نظر گرفتیم. আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগস্টের শেষ নাগাদ কোনো সমাধানে না পৌঁছতে পারলে ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিতে পারে। בהשגת המטרות. כשנשיג את המטרות বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক ইস্যুতে ইরান যতই কঠিন অবস্থান নিক না কেন, একটি সামরিক সংঘাত এড়াতে শেষ মুহূর্তে কূটনীতির পথ খোলা রাখা হতে পারে। তবে তেহরানের কণ্ঠে এখন যে আত্মবিশ্বাস ও স্পষ্টতা, তাতে বোঝা যাচ্ছে চাপের মুখে আর মাথা নিচু করবে না তারা। को याद रहे कि हिंदुस्तान के साथ ये नहीं किया जा सकता है। বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে উঠেছে একই রকম প্রশ্ন। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে যেমন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, তেমনি ভারতে নরেন্দ্র মোদীর আমলেও ইভিএম কারচুপি ও ভোট চুরির অভিযোগ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বড় মাপের নির্বাচনী জালিয়াতি করছে। তার দাবি অনুযায়ী কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1 লাখ ভুয়া ভোট পড়েছে। রাহুল গান্ধী বলেছেন, এটা আর শুধু কোনো দলের হার জিতের বিষয় নয়, এটা ভারতীয় গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে হুমকি। রাহুল গান্ধীর দাবি অনুযায়ী একাধিকবার ভোট দিয়েছেন 11,965 জন, 40,009 জন ভুয়া ও অবৈধ ঠিকানার ভোটার, 10,452 জন বাল্ক ভোটার, 4,132 জন অবৈধ ছবিসহ ভোটার এবং 33,692 জন ভোটারের বিরুদ্ধে রয়েছে ফর্ম 6 এর অপব্যবহারের অভিযোগ। নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়েছে যে তিনি হয় সাক্ষ্য প্রমাণ সহ হলফনামা জমা দিন, নতুবা ভিত্তিহীন অভিযোগ করা বন্ধ করবে। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন, ইভিএম 100% নিরাপদ, কিন্তু বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে ভারতীয় ইভিএম উল্লেখযোগ্য দুর্বলতায় ভুগছে এবং অসৎ নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা কারচুপি করা সম্ভব। শেখ হাসিনার আমলে 3টি জাতীয় নির্বাচন নিয়েও কারচুপির অভিযোগ উঠেছিল। 2018 সালের নির্বাচনে বিরোধীরা অভিযোগ করেছিল ব্যালট স্টাফিং, ভোটার নীতি প্রদর্শন ও নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের। হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে দাবি করেছিল যে বিএনপির পোলিং এজেন্টদের 221টি কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। 2024 সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র 41.8%। বিশ্লেষকরা মনে করেন, মোদির ভারত হাসিনার স্বৈরতন্ত্রকে সমর্থন দিয়েছে নিজের ভূরাজনৈতিক স্বার্থে। 15 বছর ধরে হাসিনার যত অপকর্ম হোক, মোদি তার পাশেই ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, মোদির সহযোগিতায় হাসিনার শাসন হয়ে উঠেছিল একদলীয় স্বৈরতন্ত্র। ভারতের সাথে অসম বাণিজ্য চুক্তি, আদানি গ্রুপের পক্ষে চাপ, সবকিছুতেই বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছিলেন হাসিনা। ভারতে ইভিএম হ্যাকিং নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। বিশেষজ্ঞরা দেখিয়েছেন, এই মেশিন মোবাইল ফোন থেকে ওয়্যারলেস ভাবে কারচুপি করা সম্ভব।
হাসিনা বাংলাদেশে আর মোদি ভারতে একই ধরনের স্বৈরাচারী প্রবণতা দেখিয়েছেন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা মনে করেন উন্নয়নের নামে গণতন্ত্র ধ্বংস করার একটি গ্লোবাল প্যাটার্ন দেখা যাচ্ছে। ভিডেম ইনস্টিটিউট এখন ভারতকে ইলেকটোরাল অটোক্রেসি হিসেবে চিহ্নিত করেছে, যার অর্থ নিয়মিত নির্বাচন হলেও সরকার ক্রমবর্ধমান স্বৈরাচারী। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। ভারতে কি একই পরিণতির দিকে এগিয়ে চলছে মোদি, নাকি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাকে রক্ষা করবে? ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশে দেখা গেছে, সেরকম আন্দোলন ভারতের অভ্যন্তরেও শুরু হতে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।